প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো, টাইটেলটা দেখে বা থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী বিষয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল সাবিয়া ইয়াসমিন বহরমপুর থেকে। তো সে বলেছিল যে ক্রিয়ার ভাব ও রূপ নিয়ে। আমি এর আগের ভিডিওটাতে ভাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রূপ নিয়ে আলোচনা করব। ক্রিয়ার রূপ। দেখো, ক্রিয়ার রূপ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কয়েকটা বিষয় তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। মানুষ প্রাচীনকাল থেকে এই যে সময় বা এই কাল কি? কাল হচ্ছে সময়। সময়কে বেঁধে রাখার একটা আপ্রাণ চেষ্টা করেছে। কিভাবে? বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে, যেমন বালি ঘড়ি, যেমন জল ঘড়ি, চাঁদ ঘড়ি, সূর্য ঘড়ি, এইসবভাবে সময়কে বেঁধে রাখার চেষ্টা করেছে যে মানুষের নিয়ন্ত্রণে সময় থাকবে। কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়, সেটা প্রমাণিত আমরা জানি। সময়কে কেউ ধরে রাখতে পারে না, সে তার নদীর মতো আপন গতিতে চলে। কাল মানে হচ্ছে সময়। সময়ের হচ্ছে তিনটে পর্যায়। প্রথম পর্যায়টা কি না? অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল। এবার চিনতে পেরেছো? প্রাচীনকালে কি ঘটেছে না ঘটেছে সেই বিষয়গুলো হচ্ছে অতীতকাল, অর্থাৎ আমাদের অতীত। আর পরবর্তীকালে আমাদের জীবনের যে প্ল্যান বা পরিকল্পনা, কি হবে বা আমরা কি করতে চাই বা কোন লক্ষ্যে পৌঁছতে চাই, তার যে পরিকল্পনাটা করা হয় সেইটাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল। সেটা কেউ দেখেনি। আর এখন আমি কি করছি, এখন আমি কি করতে চলেছি, এইগুলো হচ্ছে বর্তমানকাল। এবার বুঝতে পেরেছো? এই কালটা, এই তিনটি কাল সম্পর্কে কেন বললাম না? কাল ক্রিয়ার ওপরে নির্ভরশীল। ক্রিয়াটা কি? ক্রিয়া হচ্ছে ক্রিয়াপদ, মানে যে পদ দিয়ে কাজ করা হয় সেটাকে তো ক্রিয়াপদ বলে। সেই কালটা ক্রিয়াপদের ওপর নির্ভরশীল। মানে কালটা কীরকমভাবে করা হবে, তার যে রূপটা, সেইটা ক্রিয়ার ওপরে নির্ভরশীল। তাহলে এখানে ক্রিয়ার রূপটা কি? ক্রিয়ার হচ্ছে তিনটে রূপ। ক্রিয়া হচ্ছে তিনভাবে রূপ পরিবর্তন করে। কীরকমভাবে? একটা হচ্ছে যেমন কালের দিক থেকে ক্রিয়ার রূপ পাল্টায়, আবার বাচ্যর দিক থেকে আবার কাল বা সময়, বাচ্য আর পুরুষ, এই তিনভাবে কিন্তু রূপ পাল্টায় ক্রিয়াপদ। আমি খাই, আবার দেখো আমি খাবো, আমি খেয়েছিলাম। এই যে এখানে ক্রিয়া কোনটা? মূল ক্রিয়া হচ্ছে খাওয়া। মূল ক্রিয়া হচ্ছে খাওয়া। এই খাওয়াটাকে তিন রকমভাবে রূপ পাল্টাতে দেখলাম। কীরকম না? কাল অনুযায়ী তিন রকম রূপ পাল্টাতে দেখলাম। একটা হচ্ছে যেমন দেখো, এই কালের আবার তিনটে রূপ দেখলাম। আমি খাই, প্রতিনিয়ত খাই, একটা নিত্যকর্ম খাওয়া। আমি খাবো, ভবিষ্যতে আমি খাবো, এখন খাবো না। আমি খেয়েছিলাম, আমি আগে খেয়েছিলাম। তাহলে এই খাওয়া ক্রিয়াটার একটা খেয়েছিলাম হলো, একটা খাবো হলো, আর একটা খাই হলো। এই তিন রকমভাবে যে ক্রিয়াটার যে রূপ পাল্টালো, এইটাই হচ্ছে ক্রিয়ার রূপ। বোঝা গেল? এবার এই ক্রিয়ার রূপ শুধু এই কালের উপরেই নির্ভরশীল নয়, এই বাচ্যের উপরেও কিন্তু নির্ভরশীল। যেমন দেখো, উদাহরণ দিলে কীরকম হবে? আমি পড়ছি, আবার এইভাবেও লিখতে পারি, আমার দ্বারা পড়া হচ্ছে। আমি পড়ছি, আমার দ্বারা পড়া হচ্ছে। পড়া হয়, আমার পড়া হয়। দেখো, একটা পড়া হয়, একটা পড়া হচ্ছে, আবার একটা পড়ছি। তাহলে এইটা হচ্ছে কর্তৃবাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য, এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে এই বাচ্যের দ্বারাও কিন্তু যে ক্রিয়ার যে রূপটা, সেটাও কিন্তু পাল্টাচ্ছে। বুঝতে পেরেছ? আবার এই পুরুষের দ্বারাও কিন্তু ক্রিয়ার রূপ পাল্টায়। যেমন ধরো, একটা ক্রিয়াপদ নিলাম, করা। পুরুষ, উত্তম পুরুষ, মানে আমি, আমরা, এগুলো হচ্ছে সব উত্তম পুরুষ।
তাহলে যদি আমি আমরা দিয়ে উত্তম পুরুষের ক্রিয়াটা কীরকম হবে না, আমি কি করি, আমি করি, এটা হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষে কি হবে না তুমি করো, মধ্যম পুরুষে কি হবে তুমি করো। আর প্রথম পুরুষে কি হবে সে বা তাহারা করে। ক্লিয়ার হয়েছে? তাহলে ক্রিয়া কত রকমভাবে তার রূপটাকে পাল্টাচ্ছে। এই যে পুরো ব্যাপারটা ঘটছে, এই যে ক্রিয়া তার বিভিন্ন পর্যায়ে গিয়ে নিজেকে সবসময় পরিবর্তন করছে বা তার রূপ পাল্টাচ্ছে, এইটাই হচ্ছে ক্রিয়ার রূপ। এটা হচ্ছে একটা বাহ্যিক রূপ। বোঝা গেল? তাহলে ক্রিয়া কত রকমভাবে রূপ পাল্টায় না, একটা কালের দিক থেকে, একটা বাচ্চের দিক থেকে, আর একটা পুরুষের দিক থেকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আজকে দেখো ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্রিয়ার কাল, রূপটা সম্পর্কে তো জানলে, আর ভাবটা সম্পর্কে আগের দিন জেনেছ। আজকে এই যে ক্রিয়ার কাল, এই কালটা নিয়ে আলোচনা করব। বর্তমান কাল, প্রথমে একটা কাল নিই, বর্তমান কাল। এই বর্তমান কালটার আমি তো শর্টকাটে দেখিয়েছি। এই বর্তমান কালের কাকে বলে? বর্তমান কালটা যে এখন যে ঘটনাগুলি ঘটছে সেইগুলোই হচ্ছে বর্তমান কাল। আমি এখন কি করছি, তোমাদের সঙ্গে কথা বলছি বা আমি পড়াচ্ছি, তো এইটা হচ্ছে বর্তমান কাল। বুঝতে পেরেছো? এবার বর্তমান কাল কিন্তু আবার এই জিনিসটা কি, নিত্য বা সাধারণ বর্তমান। দেখো কোনো ঘটনা যেটা চিরাচরিত সত্য, সেইটা যদি দিনের পর দিন ঘটে চলে, তাহলে সেইটাকে বলা হচ্ছে নিত্য বর্তমান। আবার যখন তুমি কোনো নিয়মিত একটা কাজ করে থাকো বা করে চলেছো, সেটাকেও বলা হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান। যেমন দেখো সূর্য তো পূর্ব দিকে ওঠে, প্রত্যেক দিন ওঠে, তাহলে এইটাকে কেউ পাল্টাতে পারবে না। এটা হচ্ছে চিরাচরিত সত্য, অর্থাৎ এইটা হচ্ছে নিত্য বর্তমান। আমি কি পড়ি, আমি খাই, আমি স্কুলে যাই, এইগুলো সব হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান। কারণ এইগুলোর মধ্যে একটা সত্যতা লুকিয়ে আছে, এইগুলো আমি প্রতিনিয়ত করে থাকি। বোঝা গেল? তো আমি খাই, আমি পড়ি, সূর্য পশ্চিম দিকে ওঠে বা হিমালয় উত্তরে অবস্থিত, এইগুলো হচ্ছে চিরাচরিত সত্য। এইগুলোকে বলা হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান। খুবই সহজ। এইবার যখন আমি একটা কাজ করে চলবো, অর্থাৎ আমি এখনো করছি কাজটা, আমি কি তোমাদের সাথে এখনো কথা বলে যাচ্ছি, তোমাদের সাথে এখন আমি ভিডিওর মাধ্যমে কথা বলছি, অর্থাৎ কোনো কাজ যদি শুরু থেকে এখনো পর্যন্ত চলতে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কন্টিনিউ চলছে কাজটা, সেটাকে বলা হচ্ছে ঘটমান বর্তমান, মানে ঘটে চলেছে। যেমন দেখো এই যে ঘটমান বর্তমান, ঘটমান বর্তমানে যাওয়ার আগে এই নিত্য বর্তমানের আরও কিছু ডিটেলস জানি। এই নিত্য বর্তমানে সাধারণত বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো ক্রিয়ার সঙ্গে কালবাচক কোনো বিভক্তি যুক্ত হয় না। ক্রিয়ার সঙ্গে নিত্য বর্তমানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি না, ক্রিয়ার সঙ্গে কালবাচক প্রত্যয় যুক্ত হয় না। যে ক্রিয়ার সাথে কোনো কালবাচক প্রত্যয় যুক্ত হয় না, সেটা একদম পুরো এক চান্সে বলে দেবে যে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান। আমি খাই, আমি পড়ি, সূর্য পূর্ব দিকে ওঠে, এর সঙ্গে কোনো কালবাচক প্রত্যয় যুক্ত নেই। এইটাই হচ্ছে সবথেকে এর বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই বর্তমান আবার একটা ঐতিহাসিক বর্তমান আছে। ধরো ঐতিহাসিক কোনো ঘটনার আমি বর্ণনা যদি এখন দিই, সেটাকে কিন্তু ওই সাধারণ বা নিত্য বর্তমান হিসাবেই ধরা হবে। অতএব এই যে এটাকে নিত্য বর্তমানই ধরা হবে, কিন্তু এটাকে নাম হবে ঐতিহাসিক বর্তমান। যেমন কীরকম দেখো, উদাহরণ দিলে বুঝতে পারবে। গজনীর সুলতান ভারত আক্রমণ করেন, অর্থাৎ আমি এখানে একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ দিচ্ছি বা বর্ণনা দিচ্ছি, সেখানে আমি এই কথাটা বলছি যে তারপর গজনীর সুলতান ভারত আক্রমণ করেন বা করল। এইটা যখন বলবো, কারণ গজনী সুলতান তো অনেক দিন আগেই ভারত আক্রমণ করেছিলেন,
তাহলে সেই ঘটনাটা তো আমি এখন বলছি মানে আমাকে বর্তমানেই সেটাকে রাখতে হবে। অর্থাৎ এইভাবে বলতে হবে যে গজনী সুলতান ভারত আক্রমণ করেন। সুকান্ত বিশ্বভারতী থেকে ডিলিট উপাধি পান। অনেকদিন আগে পেয়েছিল, কিন্তু আমি এটা এখন বলছি যে কবি সুকান্ত বিশ্বভারতী থেকে ডিলিট উপাধি পান। তাহলে ঐতিহাসিক কোনো ঘটনার বিবরণ যদি আমি এখন বলি কাউকে, তাহলে আমি কিন্তু এটা বর্তমানেই বলবো। ক্লিয়ার হয়েছে? এইবারে আসি ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান যেটা বললাম, যে কোনো কাজ যদি এখন ঘটে চলেছে বোঝায় বা এখনো পর্যন্ত ঘটে চলেছে বোঝায়, তাহলে কিন্তু সেটা ঘটমান বর্তমান হবে। যেমন আমি পড়ছি, খুব সহজ একটা সাধারণ একটা বাক্য, আমি পড়ছি মানে কি? আমি পড়ি, এটা আমি পড়ছি মানে কি? এখনো পড়ে চলেছি। এর সাধু ভাষায় যেটা রূপান্তর করলে হয়, আমি কি পড়িতেছি। তাহলে এখানে কি কি ঘটলো না, এইখানেতে ওই যে পট ধাতু আছে, তার সঙ্গে আছো মানে হচ্ছে আছি। পট সঙ্গে ইতে অর্থাৎ পড়িতে, আর পড়িতে আছো মানে হচ্ছে পড়িতেছি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এই ক্রিয়াপদের গঠন। আর ওই যে ইতেছি, এই এইগুলো হচ্ছে ক্রিয়াবাচক বা কালবাচক প্রত্যয় যুক্ত হয়ে আছে। ঘটমান বর্তমানের ক্ষেত্রে কিন্তু কালবাচক প্রত্যয় যুক্ত হবে। বোঝা গেল? সে সাঁতার কাটছে মানে এখনো পর্যন্ত সে জলে আছে, জলেতেই সাঁতার কাটছে। অতএব এই যে ঘটনাটা এখনো চলছে, সাঁতার কাটার কাজটা, তাহলে এইটা হচ্ছে ঘটমান বর্তমান। ক্লিয়ার? এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হলো, দেখো প্রথমে কি হবে না, একটা কালবাচক প্রত্যয় যুক্ত হবে। তারপরে ওই আছো নামক এই অসমাপিকা ক্রিয়া একটা আছো এরকম একটা থাকবে। তারপরে হচ্ছে পুরুষবাচক ক্রিয়া, যেটা বলেছিলাম। পুরুষবাচক ক্রিয়াটা কি না, সে সাঁতার কাটিতেছে। সে, এটা হচ্ছে প্রথম পুরুষ, কাটিতেছে। আর যদি উত্তম পুরুষে হয়, আমি সাঁতার কাটিতেছি, আমি কাটছি সাঁতার। বোঝা গেল? আর যদি মধ্যম পুরুষ হয়, তাহলে তুমি সাঁতার কাটিতেছ। এই ছি, ছো, ছে এইগুলো কিন্তু মনে রেখে দিতে হবে সাধু ভাষার ক্ষেত্রে। আর চলিতের ক্ষেত্রে আমি সাঁতার কাটছি, সে সাঁতার কাটছে, আর তুমি সাঁতার কাটছো। তাহলে ছি, ছে, ছো, এই ছি, ছে, ছো এইটা কিন্তু মনে রাখতে হবে। তা এই ক্রিয়াগুলোর সঙ্গে ওই পুরুষবাচক ক্রিয়া তো যুক্ত হবে, এবং কালবাচক প্রত্যয় যুক্ত হবে, এবং আছো নামক একটা অসমাপিকা ক্রিয়া যুক্ত হবে। ক্লিয়ার হয়েছে? এবার আসছি পুরা ঘটিত বর্তমান। এই পুরা ঘটিত বর্তমানটা কি? মানে কোনো কাজ শুরু হয়েছে অনেকক্ষণ, অর্থাৎ এখন শেষ হয়ে গেছে। কাজটা যেহেতু শেষ হয়ে গেছে, অর্থাৎ তার রেশ এখনো আছে। সেই বাক্যটা দেখলে পরে বোঝা যাবে যে তার রেশ কিন্তু এখনো আছে। তো সেই রকম এইমাত্র কাজ শেষ হওয়া যদি বোঝায় কোনো বাক্যের মধ্যে, তাহলে সেইটা হবে পুরা ঘটিত বর্তমান। যেমন ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। ঢেলে দিয়েছে অর্থাৎ ঢালছে বা ঢালে এইরকম ব্যাপার নয়, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। অর্থাৎ মায়ের কোলে মানে বুকের মধ্যে যখন কোনো শিশুকে সে জড়িয়ে ধরে, সেই শিশুটা তার মাকে দেখে মানে আপ্লুত হয়ে যায় যে আমি মায়ের কাছে এসে গেছি, মায়ের একটা আলাদা সুগন্ধ আছে। আর মাও সেই সস্নেহে ঢেলে দিয়েছে বুকের সেই সুগন্ধ। তো এই যে ঢেলে দিয়েছে, জাস্ট এই মাত্র ঘটনাটা ঘটেছে, মানে এই রকম বোঝাচ্ছে যে জাস্ট এই মাত্র ঘটনাটা ঘটেছে, কিন্তু তার রেশ এখনো বর্তমানে আছে। এই রকম যদি কোনো বাক্যের মধ্যে বোঝায়, তাহলে কিন্তু এটা পুরা ঘটিত বর্তমান হবে। আরও দু একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে।
ডালে এসে বসেছে একটি সুন্দর পাখি। ডালে এসে বসেছে একটি সুন্দর পাখি, মানে জাস্ট নজরে এলো যে গাছের ডালে একটি সুন্দর পাখি এসে বসেছে, মানে এই মাত্র হয়তো বসেছে, মানে আমি দেখলাম এই মাত্র এসে হয়তো বসেছে, দেখে খুব ভালো লাগছে। তো এই রকম বাক্যগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে জাস্ট এই মাত্র ঘটনাটা ঘটেছে, কিন্তু কাজটা শেষ হয়ে গেছে, অথচ তার রেসটা যেন বর্তমানে এখনো রয়েছে। সেই সব বাক্যগুলোকেই বলছে পুরাঘটিত বর্তমান। এই সব ক্রিয়াগুলোর ক্ষেত্রে ই এ অ ক্রিয়াগুলোর ক্ষেত্রে কি হয় না, এ আর অ ক্রিয়ার সঙ্গে এই পুরুষবাচক এই বর্ণগুলো যুক্ত হয়। ধরো করিয়াছি, আমি কাজটি সম্পন্ন করিয়াছি, আমি কাজটি সম্পন্ন করিয়াছি, মানে জাস্ট শেষ হয়েছে, আমি এই মাত্র কাজটা সম্পন্ন করেছি, করিয়াছি। ই সে বই পড়া শেষ করেছে বা সে বই পড়া শেষ করিয়াছে। এ পুরুষবাচক, সে প্রথম পুরুষে। তুমি এইমাত্র আসিয়াছ, তুমি এইমাত্র আসিয়াছ, মানে এসে উপস্থিত হয়ে গেছে, আসিয়াছ। অ তাহলে ই এ অ এগুলো হচ্ছে পুরুষবাচক বিভক্তি যুক্ত হবে। আর আছো অসমাপিকা ক্রিয়া, যেটা বলছিলাম ক্রিয়া বা আছো ধাতু, আছো ধাতু বা অসমাপিকা ক্রিয়া অনেক সময় বলা হয়, এইটা যুক্ত থাকবে। আর কাজটা এইমাত্র সম্পন্ন হয়েছে এইটা বোঝাবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পুরাঘটিত বর্তমান। বর্তমানকালের অনুজ্ঞা। এখানে বসো, ভগবান তোমার মঙ্গল করুক, এই আদেশ উপদেশ প্রার্থনা অনুমতি এই সবগুলো যখন প্রকাশ পাবে বর্তমান কালের মধ্যে, তখন কিন্তু সেটাকে বলা হবে বর্তমান কালের অনুজ্ঞা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? তাহলে দেখো ক্রিয়ার রূপ কত রকমভাবে পাল্টাচ্ছে এখানে। একটা বর্তমান, একটা তিনটে কাল প্রথমে বলেছিলাম, সেই তিনটে কালের মধ্যে এক একটা কালে আবার চারটে করে ভাগ আছে পুরুষ এবং কাল বিশেষে। তাহলে প্রথমে কি গেছিল, নিত্য বা সাধারণ বর্তমান, তারপরে ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমান কালের অনুজ্ঞা। অর্থাৎ একটা কালের চারটে ভাগ, তাহলে তিনটে কালের 3 4 12টা ভাগ আছে। যেটা তোমরা করো, লাইক করলে পারেই ডান দিক থেকে একটা হাইপ চলে আসবে লেখা, হাইপটাতে ক্লিক করে দেবে, কারণ ওখানে একটা ভিডিওতে পয়েন্ট দেয়া যায়, যদি ভালো লাগে সেরকম পয়েন্ট, কত একটা পয়েন্ট ভেসে উঠবে, সেই পয়েন্টটাতে আবার ক্লিক করে দিয়ে পয়েন্ট চলে যাবে। পয়সা টয়সা কিচ্ছু কাটবে না, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে তোমরা লাইক এবং হাইপ করতে পারো। আর কোনো বিষয় নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা কমেন্ট করেও জানাতে পারো, আমি কিন্তু সেটা ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।